This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। পরপর চারটি ছবি দেখাচ্ছি, দেখুন তো চিনতে পারেন কিনা। প্রথম ছবি, দ্বিতীয় ছবি, তৃতীয় ছবি এবং চতুর্থ ছবি। মুখগুলো চেনা চেনা তো? হ্যাঁ, এই মুখগুলোকে আপনারা দেখেছিলেন আরজিকর আন্দোলনের সময়। বিরাট বড় নেতায় পরিণত হয়েছিল। অরাজনৈতিক আন্দোলনকে রাজনীতিকরণ কিভাবে করতে হয় তা এরা খুব ভালোভাবে শিখিয়ে দিয়েছিল। নিজেদের আখের গুছিয়ে কিভাবে একটা আন্দোলনকে নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য পরিণত করতে হয় তা এদের থেকে ভালো কেউ জানে না। অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দ, আশফাকুল্লাহ নাইয়া, দেবাশিস হালদার একদম পরিচিত মুখ হয়ে উঠেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করতে গিয়েছিলেন, তাতেও তাদের মানভঞ্জন হয়নি, তাদের দাবি দাওয়া আদায় হয়নি। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে গিয়ে অনিকেত মাহাতোরা রীতিমতো অসভ্যতা অভব্যতাও করেছিল, আমরা দেখতে পেয়েছিলাম, আমরা কেউ ভুলিনি। কিন্তু যাই হোক, এই চার মূর্তি, বলা যায় এই প্রধান চার মুখ আরজিকর আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। এই চার মূর্তি, আরজিকর আন্দোলনের চার মূর্তি কি ফাঁসতে চলেছেন, মুখোশকে খুলতে চলেছে এই চার মূর্তির? প্রতিবেদন থাকছে আজকে আমাদের। চলুন সরাসরি প্রবেশ করা যাক। দেখুন, এই চার ব্যক্তি, আশফাকুল্লাহ নাইয়া, অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দ, দেবাশিস হালদার, রাজ্য সরকারের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এরা বারবার মুখর হয়েছে, আন্দোলন করেছে, মিছিল করেছে, মিটিং করেছে। করতেই পারেন, গণতান্ত্রিক রাজ্য, আপনাদের প্রতিবাদ করবার সম্পূর্ণ অধিকার রয়েছে এবং সেই অধিকারের জায়গা থেকে আপনাদের সহকর্মী নৃশংসভাবে, পাশবিকভাবে ধর্ষিতা হয়েছেন এবং খুন হয়েছেন, তার প্রতিবাদ আপনারা করতেই পারেন। কিন্তু সেই প্রতিবাদ, সেই আন্দোলন যতক্ষণ অরাজনৈতিক থাকে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। কিন্তু সেই আন্দোলনের রাজনীতিকরণ যেভাবে আপনারা করলেন, তারপর থেকে মানুষজন আপনাদের চিনে ফেলেছিল। তাই আপনারা চালাক মানুষ, বুদ্ধিমান মানুষ, তাই এখন আর সে অর্থে মুখ দেখাচ্ছেন না, মুখটা লুকিয়েই রেখেছেন। কিন্তু কতদিন মুখ লুকিয়ে রাখবেন, কতদিন মুখে মুখোশ পরে থাকবেন, সেই নিয়েও প্রশ্ন উঠে গেছে। তার কারণ, আপনারা যেই হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন, সেই আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার, যিনি নিজেকে হুইসেল ব্লোয়ার বলতেন, সন্দীপ ঘোষ সহ আরো যে সমস্ত ডাক্তারদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন, আর্থিক তছরূপের অভিযোগ করেছিলেন, সেই আক্তার আলী কিন্তু এই মুহূর্তে খবরে, এবং খবরে প্রতিবাদ করবার জন্য নয়। যেই আক্তার আলী আর্থিক তছরূপের অভিযোগ তুলেছিলেন, তার বিরুদ্ধেই আর্থিক তছরূপের অভিযোগ, সিবিআই এর চার্জশিটের নাম। এই আক্তার আলী কিছুদিন আগে বিজেপিতেও যোগদান করেছিলেন, অনলাইনে মেম্বারশিপও নিয়েছিলেন। মেম্বারশিপ নিয়ে তিনি কি বলেছিলেন ভুলে গেছেন আপনারা? একবার শুনুন। আমি সার্ভিসের থেকে আমি লড়াইটা করতে পারছি না, কোনো জায়গায় আমি সিস্টেমের জন্য আটকে যাচ্ছি। তারপরে এই যে মহিলাদের ওপরে, যে স্টুডেন্টদের ওপরে যে অত্যাচার হচ্ছে, যেটা আইটি সিটিতে হলো, আরজি করেতে হলো, ল কলেজে হলো, বিভিন্ন জায়গা, সেখানেও আপনি দেখুন আমি প্রতিবাদ করতে পারছি না, যেতে পারছি না, জাস্টিসের জন্য লড়তে পারছি না। কিন্তু এখন না লজ্জা লাগছে, মানে আমার শীষ মনে হয় ঝুঁকে যাচ্ছে। সেই জন্য আমি ডিসিশন নিয়েছি কি আমার যে প্রিন্সিপাল, আমি হেলথের, স্বাস্থ্যের ক্ষেত্রে দুর্নীতি নিয়ে লড়বো। আর আগামী দিন আমার লড়াইটা আমি আরো এটা স্ট্রং করব, আরো এগিয়ে যাব। একদম ঠিক, আমি বিজেপি অনলাইন মেম্বার হয়েছি এবং মেম্বার হওয়াটা তো আমার ফান্ডামেন্টাল রাইট। একদম ঠিক, আমি বিজেপি অনলাইন মেম্বার হয়েছি এবং মেম্বার হওয়াটা তো আমার ফান্ডামেন্টাল রাইট। আমার ফান্ডামেন্টাল রাইট মেম্বার হওয়াটা, এটা তো আমাকে কেউ আটকাতে পারবে না। কেন, হেলথের ক্ষেত্রেও এরকম রুলস নেই কি আমি কোনো অর্গানাইজেশনে মেম্বার হতে পারবো না। আমি সৌমিকদার সঙ্গে দেখাও করেছিলাম, বাট এটা আমার তরফ থেকে হয়েছে, আমি কোনো অফার পাইনি। আমি এক্সপ্রেশন ডিজায়ার করেছি কি আমি জয়েন করতে চাইছি। তা আমি কোনো প্রাইভেট হাসপাতাল এখন ইমিডিয়েট জয়েন করব, যাতে আমি সার্ভাইভ করতে পারি। তারপরে আমি যদি বিজেপি থেকে ব্রেকআপ পাই, যদি আমি পাই, কেন জয়েন করব না, কেন যাব না, কেন ইলেকশন লড়বো না? আমি একটা নোবেল কজের জন্য ফাইট করতে চাইছি। তো আমিও তো চাইছি কি আমি আমার লড়াইটাকে আরো
মানে এগিয়ে নিয়ে যাই। শুনলাম আক্তার আলী, যিনি কিছুদিন আগে বিজেপিতে যোগদান করেছিলেন, আর.জি. কর আন্দোলনের সময় খুব ভোকাল ছিলেন, নিজেকে হুইসেল ব্লোয়ার বলেছিলেন এবং বলেছিলেন যে আর.জি. কর হাসপাতালে আর্থিক তছরূপের অভিযোগ তিনি করেছেন, তিনি জানিয়েছেন আর.জি. কর হাসপাতালে আর্থিক তছরূপ হয়। এবার সেই আক্তার আলীর বিরুদ্ধেই সিবিআই চার্জশিট। কিসের জন্য? আর্থিক তছরূপের জন্য। প্রকাশিত হয়েছে এক খবরে বলছে আর.জি. কর দুর্নীতি মামলায় সিবিআইয়ের দ্বিতীয় চার্জশিটে এবার জুড়ল আক্তার আলীর নাম। অর্থাৎ এই আক্তার আলী, যে সন্দীপ ঘোষ সহ আরো বিভিন্ন ডাক্তারদের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ করেছিলেন, তার বিরুদ্ধেই সিবিআই চার্জশিট জমা দিয়ে দিয়েছে। কেমন সুন্দর না? নিজে চুরি করেছি আর অন্যকে চোর বলছি, ভাবছি যে আমার চুরি ধরা পড়বে না, ধরা পড়ে গেছে, সিবিআই চার্জশিট জমা দিয়ে দিয়েছে। যাই হোক, এই প্রতিবেদনের পরবর্তী অংশে বলছে আর.জি. কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিটে এবার আক্তার আলীর নাম। সোমবার ওই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আলিপুরের বিশেষ সিবিআই আদালতে দ্বিতীয় চার্জশিট পেশ করে। সেখানেই আক্তার আলীর নাম রয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এই আক্তার আলী আর.জি. কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। বলাই বাহুল্য, এই আক্তার আলী সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। সেই আক্তার আলীর বিরুদ্ধে কে নাম দিচ্ছে? সিবিআই চার্জশিটে নাম, অভিযোগ তিনিও দুর্নীতির সঙ্গে জড়িত। কে? এবার আক্তার আলী কিভাবে আর.জি. কর হাসপাতালের সঙ্গে জড়িত, তারপরে তিনি কোথায় গেলেন, বর্তমানে তিনি কি করছেন, সব তথ্য রয়েছে। দেখুন, স্ক্রিনে দিচ্ছি। আর.জি. কর হাসপাতালে সেই সময়ের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন ওই হাসপাতালের তৎকালীন ডেপুটি সুপার আক্তার আলী। 2023 সালে রাজ্য ভিজিলেন্স কমিশনকে এই বিষয়ে লিখিত অভিযোগও দায়ের করা হয়। ঘটনাটি নিয়ে তুমুল চর্চা হয়েছিল ওয়াকিবহাল মহলে। পরে আর.জি. কর হাসপাতাল থেকে আক্তার আলীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। সেখানে ডেপুটি সুপার পদে কিছুদিন কাজ করেছিলেন। চলতি বছরের এপ্রিল মাসে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ হাসপাতালে ডেপুটি সুপার হিসেবে ফের তাকে বদলি করা হয়। ইস্তফা দিতে চেয়েছিলেন তিনি, কিন্তু সেই ইস্তফাপত্র গ্রহণ করা হয়নি। যদিও দিন কয়েক আগে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও তাকে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ সেই একই, দুর্নীতি। যেই দুর্নীতির অভিযোগ তিনি এনেছিলেন, নিজেকে হুইসেল ব্লোয়ার বলেছিলেন, সেই আক্তার আলী নিজেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। এখন আমি তো কিছু জানি না, আমি তো সিবিআই কে হেল্প করেছি, যতবার আমাকে ডেকেছে ততবার তদন্তে গিয়ে হেল্প করেছি। অভিযোগ করলেই সে অভিযুক্ত হয়ে যায় না, অভিযোগ থাকলেই সে দোষী প্রমাণিত হয়ে যায় না, দোষটা তো আগে প্রমাণ করতে হবে। এসব ন্যাকা কান্না এই আক্তার আলী, নিজেকে হুইসেল ব্লোয়ার বলা আক্তার আলী সংবাদ মাধ্যমের সঙ্গে করছেন। শুনি সেই কথা। দেখুন, আমি শুনলাম, আমি চার্জশিটে কি কি লেখা আছে সেগুলো জানলাম। তো 2022 সালে যে কমপ্লেন করেছিল সে তো ডক্টর সন্দীপ ঘোষের বন্ধু ছিল সঞ্জয় কুমার, এবং ইউএনটির বিভাগীয় প্রধান, তার এগেনস্টে 5টা ডেড বডি নিয়ে এলিগেশন ছিল। হিউম্যান রাইট কমিশন তাকে কোয়েশ্চেন করেছিল, হিয়ারিং করেছিল, ডিসিপ্লিনারি প্রসিডিং, এবং আমি ডেড বডি নিয়ে মুখ খুলেছিলাম। আমার প্রথম কমপ্লেন যেটা দিয়েছিলাম সেটার মধ্যে আমার ডেড বডি স্ক্যাম নিয়েও দিয়েছিলাম। তো এগুলো স্বাস্থ্য দপ্তর করেছি, এবং সব পুরানো ডেটেড, ব্যাক ডেটেড, অল ক্রিয়েটেড পেপার। একটা কাগজে 10টা লোককে দিয়ে আপনি চিঠি লিখিয়ে দিলে ওগুলো এলিগেশন হয়, প্রমাণ হয় না, প্রুফ করতে হয়। আর সিবিআই তো আমাকে অ্যারেস্ট করেনি, দুর্নীতি মামলা আমাকে জড়িয়ে। আর তারপরে 2022 সালে যখন মুখ্যমন্ত্রীকে চিঠি করা হয়েছিল, তো মুখ্যমন্ত্রীকে তো আমি 2023 সালেও চিঠি করেছি, তো উনি তো আজ অব্দি কোনো চিঠির এগেনস্টে কোনো ব্যবস্থা নেননি। এখন স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমার ডাইরেক্ট টাসেল চলছে বলে এই স্বাস্থ্য দপ্তরই সিবিআই কে এইসব আমার এগেনস্টে কমপ্লেন এগুলো পাঠিয়েছিল। নাহলে সিবিআই তো আমাকে প্রথমেই তুলে নিত আর.জি. কর দুর্নীতি মামলা। আক্তারবাবু, আপনি তো প্রথম সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, মুখ খুলেছিলেন। সেক্ষেত্রে এই মুহূর্তে তো প্রশ্ন উঠে যাচ্ছে যে এই গোটা বিষয়ের যোগসূত্র কি আপনার সাথেও রয়েছে? কারণ সিবিআই চার্জশিটে আপনার নাম রয়েছে। না, আমার সাথে কোনো এলিগেশন, দেখুন আপনার এগেনস্টে 10টা লোক যদি চিঠি লিখে দেয় সেটা কিন্তু এলিগেশন হচ্ছে, প্রমাণ হচ্ছে না কি আপনি এর সঙ্গে যুক্ত আছেন। স্বাস্থ্য দপ্তর যদি প্রমাণ করতে পারতো তাহলে স্বাস্থ্য দপ্তর আমাকে সাসপেন্ড করে ছাড়তো না। স্বাস্থ্য দপ্তর একটা ইনকোয়ারি করতে পারেনি, আমাকে টার্মিনেট করতে পারেনি, ডিসিপ্লিনারি প্রসিডিংস করতে পারেনি। করতে পেরেছি কি আমি আপনাকে জিজ্ঞেস করছি। তো একটা, এবার আমার তো স্বাস্থ্য দপ্তরকে যেহেতু আমি দুর্নীতি এক্সপোজ করছি, নিগম নিজের দুর্নীতি করে চেয়ারে বসেছে,
14 নম্বর স্কেল থেকে 17 নম্বর স্কেলে পোস্টে বসে গেছে। তো সেগুলো আমি যেহেতু আমি হুইসেল ব্লো করছি, সেইটার এবার একটা ডিপার্টমেন্ট যদি সবাই মিলে আমার পেছনে লাগে, তা আমি তো ফাইট করছি না, আমি তো মানে বেঙ্গল ছেড়ে পালিয়ে যাইনি, আমি তো কলকাতা শহর থেকে বাইরে চলে যাইনি, আমি তো ফেস করছি, আমি তো ফাইট করছি ওদের ইরেগুলারিটি, ফিনান্সিয়াল, ওদের যা মানে দুর্নীতি এবং যা মানে আমার এগেনস্টে সব তো মানে কমপ্লেন লেখানো খুব সোজা। আপনি আমাকে বলুন না, আমি 500 কাগজে কমপ্লেন লিখিয়ে দেবো। শুনলাম আক্তার আলীর সেই বক্তব্য। এইবার এই আক্তার আলীর প্রসঙ্গ তো গেল, তাহলে সেই আরজি করে 4 মূর্তি অনিকেত মাহাতো, আসফাকুল্লাহ নাইয়া, কিঞ্জল নন্দ, দেবাশিস হালদার, এরা কি ফাঁসতে চলেছে? এদের কি মুখোশ খুলতে চলেছে? ঘটনাচক্রে ভেবে দেখুন, আক্তার আলীর সহ এই সমস্ত ডাক্তাররা যারা আরজি কর আন্দোলনের সময় বেশ ভোকাল ছিল, রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার মুখ খুলছিল, দুর্নীতির অভিযোগ আনছিল, তারা নিজেরাই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এবং সরাসরি বিজেপির মেম্বারশিপ নিচ্ছে, ফেসবুকে পোস্টও করছে এবং বলছে আমি অনলাইন মেম্বারশিপ নিয়েছি। আর এই 4 মূর্তি, বিচক্ষণ 4 মূর্তি, চালাক। এখন সে অর্থে আর সংবাদ মাধ্যমের সামনে আসছে না, মুখ দেখাচ্ছে না। তার কারণ তারাও জানে যে আন্দোলনটা আসলে ফুলিয়ে ফাঁপিয়ে রাজনীতিকরণের আন্দোলন হয়েছিল, রাজ্য সরকারকে বিপদে ফেলবার আন্দোলন হয়েছিল, মানুষকে বিপথে চালিত করবার আন্দোলন হয়েছিল। আর ধীরে ধীরে সেই চক্রান্ত, সেই মুখোশ উন্মোচিত হয়েছে। আক্তার আলীর মুখোশ যেভাবে উন্মোচিত হয়েছে, সেভাবেই তাদের মুখোশ যাতে উন্মোচিত না হয়ে যায় সেই ভয়েই এখন তারা গা ঢাকা দিয়েছে। কিন্তু বাংলার মানুষ সচেতন আছে ইতিমধ্যেই। এই আরজি কর ইস্যু নিয়ে আর চিড়ে ভেজাতে পারছে না ধান্দাবাজ ডাক্তাররা, সবাই নয়, কোট আনকোট ধান্দাবাজ ডাক্তাররা, যারা আরজি কর আন্দোলনকে সামনে রেখে মানুষের আবেগ নিয়ে, ইমোশন নিয়ে খেলা করে নিজেদের স্বার্থ চরিতার্থ করবার চেষ্টা করেছিল। তাই এই 4 মূর্তি এখন গা ঢাকা দিয়েই রয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।